তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, সব কিছুর দাম বাড়লেও মানুষের দাম কমছে। বর্তমান বাস্তবতায় এটিই সত্য, নির্মম হলেও। এছাড়াও বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সরকার, বিরোধী দল এবং বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দাদশা, এর সাথে বাংলাদেশের অর্থনীতি, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব অতিথিদের কাছ থেকে। এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন রাজনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। প্লিজ। বাস্তবতা তো আপনার চোখের সামনে, আপনারা দুইজনই দেখছেন। রাজনীতি আসলে কোন দিকে গিয়ে ঠেকছে? আমরা তো জীবনমানের উন্নয়নের কথা বলছিলাম, সব দলগুলো বলছিল, আমরাও প্রত্যাশা করেছিলাম, এবং সেই প্রত্যাশার পালে কতটুকু হাওয়া লাগছে? প্রথমত হলো যে সরকার খুব অল্প সময়, না, আমরা সরকারের মূল্যায়ন করছি না অ্যাজ এ হোল, মানে বলছি সরকার খুব অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যে একটা হানিমুন পিরিয়ড যাওয়ার কথা, সবারই স্টপ থাকার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। সরকারের মধ্যে দেখা যাচ্ছে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছিলেন, অনেকে রাগ হয়ে যাচ্ছেন, অনেকে মকারি করছেন, অপ্রয়োজনীয় কথাবার্তা বলছেন মন্ত্রীরা, এমপিরা। দ্বিতীয়ত হলো যে প্রকৃতি বড় অশান্ত। আপনার হাওর অঞ্চলগুলোতে অস্বাভাবিক বৃষ্টিতে এবার বরুটা যেভাবে মার খেলো, এবং সামনে ডিজেলের কারণে যদি ইরিটা মার খায়, তাহলে আমাদের এই যে মানুষের মূল্য, মানে শস্য দিয়ে গুনতে হবে। মানে যদি এই দুটো ফসল, আমাদের ইরি এবং বড়ো, এই দুটো ফসল মার খায়, এরপরে বিরোধী দল যে আসলে কী করছে এটা আমরা বুঝতে পারছি না। আমাদের প্রথমে একটা ধারণা ছিল যে সরকারের সঙ্গে বিরোধী দলের একটা সমঝোতা হয়তো হবে বা আছে। এর কারণ হলো নির্বাচনের আগে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দল, কিন্তু বিএনপি এবং জামাত উভয় দলই বলছিল যে আমরা জাতীয় সরকার গঠন করব, এবং এই জন্য তাদের মধ্যে একটা চমৎকার কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কটা লন্ডনে বেগম জিয়াকে দেখতে গেলেন জামাতের সভাপতি জনাব শফিকুর রহমান, আবার জনাব তারেক রহমান সাহেব, তিনিও মানে ইলেকশনের পরে নাহিদ ইসলামের বাসায় গেলেন, জামাতের আমিরের বাসায় গেলেন, আর আরেকজনের বাসায় বোধহয় গেছিলেন, চরমনাই পীর সাহেবের বাসায় গেলেন। সো ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইন্ট্রোডাকশন। কিন্তু সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে সংসদের ভিতরে গুপ্ত নিয়ে, তারপর শেষে রাজাকার নিয়ে, আলবদ্র নিয়ে, আর শামস নিয়ে, ধর্ষণ নিয়ে, ৭১-এর ইতিহাস নিয়ে, ২৪-এর সেই বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে সব পাল্টাপাল্টি কথাবার্তা হচ্ছে। সেই কথাবার্তার মধ্যে শালীনতা থাকছে না। আর যদি সমঝোতা থাকে, তাহলে এখানে আমি দেখলাম যে ফজলুর রহমান সাহেব বক্তব্য দিচ্ছিলেন। তো ফজলুর রহমান সাহেবের বক্তব্য শোনার পরে বিরোধী দলের যারা লোকজন, মনে হলো যে তাদের উপর কেউ অ্যাসিড ছুঁড়েছে। একটা মানুষকে অ্যাসিড ছুঁড়ে যেমন তারা চিৎকার করে ওঠে, বাঁচাও, বাবা গো, মা গো, ঠিক এইরকম ফজলুর রহমানের ভাষণ শুনে তাদের মধ্যে ওইরকম একটা অন্তর্জ্বালা, না ঠিক বহির্জ্বালা শুরু হয়ে গেছে। তো এইগুলো এগুতে থাকবে, এগুলো থামবে না। এর বাইরে রাজপথে যে তাদের আচরণ, বিরোধী দলের যে রাজপথের আচরণ, সেখানে সেগুলো খুব ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে না। বরং বিভিন্ন ডায়ালগ, যে জিয়া পরিবারের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে, পুরো পরিবারটাকেই তারা এখানে টার্গেট করছে, এবং তাদের মানে সমর্থিত লোকজন জাইমা রহমানের মতো জাস্ট আমাদের মেয়ে। এখন আপনাদের অনেকের মেয়ের চেয়ে বয়স কম। হ্যাঁ, আমার মেয়ের সাথে অনেক বয়স কম, আমার মেয়ের তো বিয়ে দেওয়া হয়ে গেছে। ফলে এই বয়সটা কি এরকম একটা ব্যাপার যে এটা যারা আমরা একটু ফাদারলি হয়ে গেছি না, তাদের কাছে এই মেয়েগুলো মেয়ের মতোই মনে হয়, সেটা তারেক রহমানের মেয়ে হোক আর ডাক্তার শফিকুর রহমানের মেয়ে হোক। কিন্তু রাজনীতির বলি হিসেবে যখন এদেরকে আমরা টার্গেট করে যে কথাগুলো বলি, এটা ভীষণ রকম আপত্তিকর। যে কাজগুলো একটা বিশেষ রাজনৈতিক দলের ব্যানারে এই কাজগুলো করছে, এবং সেটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী ঘটনা
ঘটে দেশের গেল। সবগুলো ক্যাম্পাস কিন্তু অশান্ত। অশান্ত। এরপরে আপনি ধরুন আমাদের আইন মানে এই মন্ত্রী যাকে বলা হয় শিক্ষামন্ত্রী, কারণ শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রচণ্ড ট্রল হচ্ছে। এখন তাকে সবাই শিক্ষামন্ত্রী না ডেকে সবাই মিলন মন্ত্রী ডাকছে। তারপর অনেকে হেলিকপ্টার মিলন বলছে। হ্যাঁ, হেলিকপ্টার বললেও এটা ওকে ছিল। মিলন মন্ত্রী মানে কি, মিলন মন্ত্রী বা ছেলে মেয়েগুলো এভাবে বলছে মিলন মানে একত্র করা। তা সে বলতেছে যে এই মিলন মন্ত্রী আমাদেরকে লেখাপড়ার সঙ্গে মিলন ঘটাতে চাচ্ছে। আমরা তো আসলে, মেয়েরা বলতেছে, আমরা তো আসলে আমাদের হাজব্যান্ড, ভবিষ্যৎ হাজব্যান্ড, তার সাথে মিলন করতে চাচ্ছি। আর এক মেয়ে বলতেছে আরও বাজে কথা যে হাজব্যান্ড লাগবে কেন, আমরা তো তার সাথে মিলন করতে পারি। তো এই কথাবার্তাগুলো আবার মানে খুব ভাইরাল আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে করে তরুণদের যে চিন্তা চেতনা, মানে একটা সরকার বলতে একটা রেসপেক্ট থাকতে হবে, সরকারের প্রতি একটা ভয় থাকতে হবে। কথা নেই বাচ্চা নেই, দেখা গেল কে বা কারা। এখন এই ডাক্তার জাহিদুর রহমান সে বলল দেশে জঙ্গি আছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী সে বলল যারা কোনো জঙ্গি ঠঙ্গি কোনো কিছু নেই, এটা উগ্রবাদী একটা গোষ্ঠী, হয়তো তারা অর্গানাইজ হচ্ছে বা করছে। তো ইটস এ হিউজ ডিফারেন্স দুজনের। আবার এয়ারপোর্টে সতর্কতা জারি। এয়ারপোর্টে এখন তো সারা দেশে, আজকে তো যে আমরা যখন টকশো করছি এই কিছুক্ষণ আগে দেখলাম যে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তারপরে শেষে অন্যদিকে যেমন দেখা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার কাছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলে তো এখানে তারেক রহমান নয়, ইটস এ চেয়ার, ইটস ইনস্টিটিউশন। একজন ইনস্টিটিউশন তাকে করলো কি বাচ্চাদের একটা খেলনার গাড়িতে কে বা কারা বসাই দিল। মানে তার যারা উপদেষ্টা আশেপাশে আছে তারা হয়তো তাকে বুঝিয়েছেন বা বলছে যে আপনি যদি এটার উপর বসেন, এটার দিয়ে একটু গাড়ি চালান, তাহলে তরুণরা ইন্সপায়ার্ড হবে, যেটা আবিষ্কার করছেন তারা ইন্সপায়ার্ড হবে। কিন্তু এটা যে দেখতে কেমন লাগে, এটা যে আফটার ইফেক্ট কেমন লাগে, এটা প্রধানমন্ত্রীর সাথে যায় কি না। প্রধানমন্ত্রী গো কার্টে বসতে পারেন কি, হ্যাঁ, বা আমাদের ওই সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি না, এটা কোনো সংস্কৃতিতে এরকম নাই। এটা মানে অন্য কোথাও প্রধানমন্ত্রী, আপনি ইভেন ডোনাল্ড ট্রাম্পকে এভাবে দেখবেন না, এতটা পাগল অবস্থা। কিন্তু এই অবস্থায় আমাদের প্রধানমন্ত্রী আবার দিয়ে এনাকে বসিয়ে বলতেছে আহা হা, আমাদের প্রধানমন্ত্রী কত সহজ সরল, কত শিশু, মানে শিশুর মতো তার মন্থন। তো এই জিনিসগুলো যা কিছু হচ্ছে না, একেবারে 2 মাসের মধ্যেই সরকারের যে একটা স্ট্রেন, একটা শক্তিশালী সরকার, এই সরকারের যে একটা ভিশন, এবং আপনি ধরেন যারা এই সরকারের দীর্ঘদিন, আপনি আছেন, আজিজ সাহেব আছেন, আপনারা তো দীর্ঘদিন যাবতই এই যে বিএনপির যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শের সঙ্গে ইউ আর কমপ্লাইং। তো সেই কমপ্লাইন যখন করছেন, আপনাদের তো একটা ড্রিম ছিল যে একটা শাসন আমাদের এই জমানাতে, আওয়ামী লীগের জমানাতে এই বৈষম্য করছে, এটা করছে, যদি কখনো বিএনপি আসে এই বৈষম্যটা থাকবে না। তো এখন সেই বৈষম্যটার প্রথম দিন থেকে যদি আপনি দেখেন যে কে পোস্টগুলোতে, যে জায়গাগুলোতে আপনার এরিয়া, আপনি সাংবাদিক আছেন, আপনি তো কোনো অবস্থায় ডাক্তারদের পেশা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, বা আপনার কে পুলিশ সর্দার হলো, উকিলরা কে হলো, অ্যাটর্নি জেনারেল এটা মাথা ব্যথা, আপনার দেখতেছেন যে হাউ প্রেস ক্লাব ইজ গোয়িং অন, এখানে কীভাবে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রতিটি জায়গাতে যদি ইফ ইউ আর নট হ্যাপি ইন দ্য ফার্স্ট ডে, আপনি কিন্তু দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করবেন। আমি বলছি না যে আপনি হ্যাপি বা আনহ্যাপি, কিন্তু এই যে অনেকজন বলে যে হানিমুন পিরিয়ড, এখন আপনি যদি দেখেন যে প্রথম দিনই সভাপতি হইলো, ইলেকশন হইলো, ওই যে মানে 10টা সুন্দর সুন্দর পোস্ট পোর্টফোলিও আছে যেখানে আপনার বিরক্তিকর লোকগুলো সেখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, আপনি কিন্তু দ্বিতীয় দিন আর চিন্তা করবেন না যে এরপরে সরকার হয়তো হানিমুন পিরিয়ডের পরে এদেরকে বাদ দিয়ে নতুন কিছু করে, আপনি প্রথম দিন থেকে বিরক্ত হয়ে যাবেন। এভাবে একটি সরকারের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, ইউনিয়ন থেকে উপজেলা থেকে পৌরসভা পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছে, যে সিদ্ধান্তগুলো বিএনপির ভেতরে, বিএনপির বাইরে সবাইকে আশাহত করছে। এমনকি জামাত আছে, তারাও আশাহত হয়েছে। এমনকি আওয়ামী লীগের একটা বিরাট অংশ বিএনপিকে ভোট দিচ্ছে না, তারা তো একটা আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। তো এই যে ভোট দেওয়ার পরে না আওয়ামী লীগের লোকজন বলছে যে আমাদের সাথে বেইমানি করা হয়েছে। এরপরে বিএনপি যারা জামাতের যারা লোকজন আছে সে বলছে কথা দিয়ে কথা রাখে না, আমরা আর কি মুনাফেক, হ্যাঁ আমরা আর কি মুনাফেক, বিএনপির যারা লোকজন এরা মস্ত বড় মুনাফেক, এবার আল্লাহর গজব নাজিল হবে, ঠাড়া পড়বে এদের উপরে, বজ্রপাত হবে। ফলে এই যে এখন দেশে যে বজ্রপাত হচ্ছে, জামাত বলছে আমাদের দোয়া এই বজ্রপাতগুলো হচ্ছে। তো এই যে একটার পর একটা ঘটনাগুলো ঘটছে, এটা এলোমেলো, আপনি ডটগুলো মিলাতে পারবে না। ফলে এই সরকারের কর্মকাণ্ডে কিভাবে সাস্টেনেবিলিটি আসবে আমি ভাবতে পারছি। ওদিকে প্রধানমন্ত্রী তিনি বলেই যাচ্ছেন, একটার পর একটা কার্ড দিয়েই যাচ্ছেন, তারপরে বলতেছেন ওই শেখ হাসিনা রোগে পেয়ে বসছে, যে তিনি বলতেছেন সিঙ্গাপুর যদি পারে আমরা কেন পারবো না। আরে বাবা, সিঙ্গাপুর যে পেরেছিল দেওয়ার যে লিক ওয়ান, সেখানে লিক ওয়ানের মতো একজন মানুষ থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে তো আগে লিক ওয়ান হতে হবে। তা আপনি আগে লিক ওয়ান হন, লিক ওয়ান হওয়ার পরে যদি আপনি বলতে পারেন যে ইয়েস মাই কোয়ালিটি বিলংস টু লিক ওয়ান,
আমি লিকনের মতো। জি, আমরা একটু আজিজ ভাই হ্যাঁ, শিওর। কাছ থেকে একটু শুনতে চাই। আজিজ ভাই, রনি ভাই তো বললেন যে ডে ওয়ান থেকেই এক ধরনের অস্বস্তি, মানে ভেতরে বাইরে, আপনি কিভাবে এখন দেখছেন? আমি বলবো যে এই যে ধরেন ৭১ সাল থেকে আমরা তো প্রত্যাশা করেই যাচ্ছি যে আমরা একটা সময়ে গণতন্ত্র বা আইনের শাসন সুশাসনের মুখ দেখব, কিন্তু আমরা কিন্তু মৃত্যুর সময়ে হয়ে আসছে, কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা পূরণ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, ইচ্ছা প্রকাশ করেছিলাম, এবং তারেক রহমান, তার সাথে আমার একান্তও কথা হয়েছে। সে অত্যন্ত বিনয়ী, আমাকে ভাই বলে সম্বোধন করে, কোনো হিংসা নাই, দেশ নাই, ঠিক আছে, পশ্চিমা কালচারের মানুষ, কিন্তু একটি ব্যক্তি তো দেশ চালাতে পারবে না, তার It's a একার teamwork. পক্ষে সম্ভব না। তো তার টিমটা তো বাংলাদেশ কালচারের, উনি হচ্ছেন ব্রিটিশ কালচারের। তো উনি, আমার কাছে মনে হচ্ছে উনি যা চাচ্ছেন সেইভাবে সরকারটা পরিচালিত হচ্ছে না। হ্যাঁ, এখন কিন্তু সরকার প্রধান তো উনি, সরকারকে তো সরকার প্রধান, দায় তার আছে, এটি তো বড় না, সমস্যা। উনি কি বোঝাতে পারছেন না, না ওনার অ্যাসোসিয়েটরা বুঝতে পারছেন না? বুঝতে যাই পারুক, আমার মাল খাওয়া অভ্যাস, কানের চিপার মধ্যে হইলেও আমি খাবো। মানে সেই পুরনো কালচার। আরে শোনেন, আমার আপন চাচা এলাকার, সে প্রেসিডেন্ট ছিল একটা জায়গায়, সেখানে হিরোইন ট্রেন চলতো, শুরু হয়েছে, তখন তাকে ঢাকায় এনে চিকিৎসা করি, চিকিৎসা করে 3 মাস পরে ফেরত দেই, আমরা বলছি ভালো হয়ে গেছে, সে ভালো ব্যবহার করে। আবার ঠিকই ঢাকায় এসে ঠিক কোথায় আছে ওই হিরোইন, সে ঠিকই খুঁজে বের করে ঠিকই খায়, আবার দেশে চলে যায়, চলে যেতে সে মারাই গেছে, শেষ পর্যন্ত মারাই গেছে, মানে রক্ষা করা হিরোইনটা যায় নাই। ছাড়তে আর পারলেন হিরেন না। ছাড়তে পারে নাই। তো ব্যাপারটা হলো যে আমাদের কালচারটা এমন, আমরা তো এই যে 55 বছরে জাতি তো গঠন করতে পারিনি। ধরেন আপনি চিন্তা করেন তো, 12 প্রকার ইংরেজি বাংলা, বাংলার ইংরেজি, ইংলিশ মিডিয়াম মিলে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, সবটাতে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। মসজিদে যদি নামাজ পড়তে যান শুক্রবারে, দেখবেন না যে ঘটি নিয়ে বেরোয় পয়সা তোলার জন্য, ওই মসজিদে একটা মাদ্রাসা আছে, ওখান থেকেও মাস্টার ডিগ্রি পায়। তো সুতরাং যখন 12টা জাতি একটা ইস্যুতে, দেশের কোনো স্বার্থ ইস্যু তৈরি হলো, 12 প্রকারের চিন্তা করে এই জাতি, সুতরাং জাতি তো ঘটনা, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব কখনো ঘটে নাই যে মাও সেতুং, লেনিনের মতো কালচারাল বিপ্লব করে মানুষের মনোজগৎ পরিবর্তন করে ফেলবে, সেটা তো সম্ভব না। এখন তারেক রহমান আসছে 17 বছরে, আমি তার নাম দিচ্ছি যে বিলেতি বাংলাদেশি। তো উনি বিলেতি কালচার, বাংলাদেশে আসছে, বাংলাদেশের সন্তান। তার পক্ষে এই যে ধরেন এই যে নূতন নূতন মন্ত্রী, যারা মন্ত্রী হয়েছে, তাদের ভিতরে এক্সপিরিয়েন্স কয়জন আছে দেখেন, তারাও নূতন, তাদেরও শিখতে হবে, তারা ভুল করবে শিখবে, ভুল করবে শিখবে। কিন্তু এখন যে ক্রাইসিস, অকস্মাৎ যে ক্রাইসিস এসে তার ঘাড়ে চেপেছে, এই ক্রাইসিস তো তাকে সময় দিচ্ছে না। ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, সে 24 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে। তারপরে সে আসার সাথে সাথে আপনার দেখেন হামে মানুষ, শিশুরা জর্জরিত, টিকে কেনে নেই। আপনি দেখেন সুয়েজ খাল বন্ধ, যুদ্ধতে জ্বালানি তেলের ক্রাইসিস, জীবন জীবিকা, হরমুজ প্রণালী। তো আমার কথা হচ্ছে এগুলো তো অপ্রত্যাশিত, এগুলো তো, আবার এর মধ্যেই প্লাবন শুরু হয়েছে, হ্যাঁ, বন্যা। প্লাবন এখন শুরু হবে, প্লাবন তো শুরু আমরা হবে। দেখেছি যে গতকালকেই সংবাদপত্রে না, সংবাদ বেরিয়েছে এখন যে পাহাড়ি আপনি ঢল যদি নামতে বলেন শুরু করেছে। যে সমালোচনা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খাল খনন করেছে তখনকার আর এখনকার অবস্থা কিন্তু এক নয়। এখন পানিই নেই, খাল খনন করলে পানি আসবে কোত্থেকে, সমস্যা আছে। এই জন্য এখন এই ক্রাইসিসে আমার একটি জায়গায় কথা যে প্রায়োরিটিটা ঠিক করতে হতো। আপনার কাছে কি মনে হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা, যে আমার জায়গাটা নিয়ে কাজ করতে করোনা কালে পারতো? দেখেন, মানুষ করোনা কালে কিন্তু কৃষি বাঁচায় রাখছিল। কৃষির ডিজেলে আপনি দেখেন, ডিজেলে ট্রাক চলে, বাস চলে, হ্যাঁ, কৃষিতে সেচ হয়, জেলে মাছ ধরে, কৃষির মিল কারখানা চলে। ডিজেলের সবচেয়ে বড় দরকার, ডিজেল ভর্তুকি দিয়ে হলেও ডিজেল সারপ্লাস রাখা উচিত ছিল। আর অন্যগুলো কিন্তু এখন প্রায়োরিটি লিস্টে না আসলেও চলতো। হ্যাঁ, ধরেন এই যে এলপিজি কার্ড দিয়েছে, লাস্টে দিল যশোরে গিয়ে, না দেয়নি, দেওয়ার চিন্তা করছে এরকম। আমার কথা হলো না, এগুলা নির্বাচনী ইশতেহারে আছে, এগুলো বাস্তবায়ন করা ভালো, এটা তো প্রতিশ্রুতি, এটা ভালো, কিন্তু সময়টা দেখতে হবে।
এই সময় প্রায়োরিটিটা ঠিক করতে হবে। দ্বিতীয়টা, সংসদ যেটা বললেন প্রাণবন্দর, সংসদ হচ্ছে এই প্রথম একদম একটা হেটেরোজেনিয়াস সংসদ হয়েছে, অর্থাৎ আদর্শে একদম অপোজিট দুটো গ্রুপ সংসদে বসছে। এরা আমার মনে হয় সবাই চতুরতা করতেছে, একসাথে বসতেছে কিন্তু চতুরতা করতেছে। কারণ আপনারা চিন্তা করেন তো, যখন জুলাই জাদুঘর হয়েছে সেখানে নিচে কিন্তু লেখা আছে, ওই অধ্যাদেশের ভিতরেই লেখা আছে যে জুলাই ৭৭ যে মুক্তিযুদ্ধে জামাত, মুসলিম লীগ এবং নেজামে ইসলাম বিরোধিতা করেছিল। বলেন তো, জামাত ইসলাম যে এই যে জুলাই সনদ টোটো বাস্তবায়ন চায়, সে যদি ক্ষমতায় যেত এটা বাস্তবায়ন করতো? বলেন। আপনার নারী আসনে তো ঠিকই নিল। এক নারী, আমি দেখি জিন্সও পরে উপরে কাপ পরে বলে মার্জিয়া, প্রকৌশলী মার্জিয়া কি, সে বললো যে মার্দিয়া মমতাজ। মার্জিয়া মমতাজ, তাকে প্রশ্ন করছে। না, এখন পোশাকে তো আর ধর্ম না নিহিত না। ঠিক আছে, আমার কাছে পোশাকের তার যে স্বাধীনতা তো কথাবার্তা, আছে। সে বলতেছে যে আপনারা জামাত কেন নারী আসনে নমিনেশন দিল না সংসদে? তখন সে বলল জামাত মনে করেছে নারীদের ট্রফি বানানো উচিত নয়। তো উনি তো এখন ট্রফি হয়েছে। মানে ট্রফি কেন হবে নির্বাচনে অংশ নিয়ে? আর উনি বলছে আর কি, ট্রফি মানে খেলাধুলা হলে একটা ট্রফি দর্শনীয় ব্যাপার, দেখার ব্যাপার। তাহলে এই জন্য পুরুষ যারা এমপি হচ্ছে তারা কি ট্রফি হয়ে যাচ্ছে? না, ব্যাপারটা নারীদেরকে ইন্ডিকেট করছে, উনি body বলছে shaming। নারীদেরকে ইন্ডিকেট করছে, নারী পলিটিশিয়ান হওয়া উচিত না, তো কারণ ওনারা ট্রফি। করেন কেন? তো কিন্তু তিনি তো গ্রহণ করছে। আবার ধরেন জামাত বলতেছে যে ভারতে গিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বললে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, বাংলাদেশে কয় আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব। তো পলিটিক্সটা তো ক্লিয়ার না। আবার জামাতের আপনি দেখেন বিএনপির ভিতরে পর্যন্ত গুপ্ত আছে, বিএনপির ভিতরে অর্থাৎ জামাতের গুপ্ত। আপনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো গুপ্ত রাজনীতির সুযোগ আছে? নাই। তার মানে বিএনপির ভেতরে যদি গুপ্ত এরকম থেকে থাকে, সেটি তো সরকারের মধ্যেও আছে। তাহলে অবশ্যই আছে, ক্ষমতাসীন দলের মধ্যে অবশ্যই যদি আছে। থাকে তাহলে আমার কাছে একান্তে জিজ্ঞেস করুক, আমি নাম বলে দেবো। আমি এই কারণেই কি সরকার বা আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী উন্নত চিন্তার মানুষ, কিন্তু তার যারা অ্যাসোসিয়েটস তারা এই সংস্কৃতির মানুষ, ব্যাপারটা হলো সিনক্রোনাইজেশন হচ্ছে না। একটা উনি ধরেন ব্রিটেনের মানুষ, ব্রিটেনকে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি। ব্রিটেনে তো আমিও ফ্যামিলি সহ 10 দিন ছিলাম, আমার তো মনোজগৎ চেঞ্জ হয়ে গেছিল। উনি 17 বছর ছিল, উনি কালচারালি পুরোপুরি বিলেতি বাংলাদেশি নাগরিক। উনি আসছেন, উনি বিলেতি অর্থাৎ পশ্চিমা দেশের আদলে গণতান্ত্রিক একটা দেশ কাঠামো কীভাবে গড়ে ওঠে ওই ধরনের একটা গ্রুপ তার দরকার ছিল। কিন্তু সেই জায়গায় তাহলে নতুন এই যে সরকার চলতে শুরু করলো, এই সরকার কি তাহলে খেই হারাচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তর শুনবো আমরা ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আজিজ ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, প্রশ্ন রেখে গিয়েছিলাম, তাহলে কি সরকার সিনক্রোনাইজ করতে পারছে না, খেই হারাচ্ছে এরকম মনে না, হচ্ছে? 2 মাস মাত্র 2 মাস পার দিছে। এখনই দেশের যে ক্রাইসিস সব মিলে অন্তর্বর্তীকালীন সরকার অনেক দেশটারে ফোকলা করে ফেলছে, লুটপাট কইরা সবগুলোর বিরুদ্ধে দুদকে মামলা আছে, আবার বিশ্বে যুদ্ধ লাগছে, জ্বালানি ক্রাইসিস সব মিলে। তারপরে নতুন একটা মন্ত্রী পরিষদ করেছে, এবং সরকার প্রধানমন্ত্রীও তো তার কোন কোন সেক্টর বেসড নানান এক্সপার্টদেরকেও তো নিয়োগ দিচ্ছেন, তিনি তো কাজ করছেন না। এক্সপার্ট কেমন এক্সপার্ট? এই যে শহীদ উপদেষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো শুধুমাত্র বলতেন, মন্ত্রীদের দিকে তাকিয়ে নেই, বিশেষ আমি সহকারী ওনাকে বলেছি উপদেষ্টা। আপনার রাজনীতির আইকন দরকার নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, বেগম খালেদা জিয়া, দুইজন আর বাবা মাকে স্মরণ করেন। আমি তো বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা আসর ফেলতে পারবেন? তার শত্রুরাও বলতে তিনি পারেন। সরকারের বাইরে কোনো সময় কোনো কিছুতে কোনো পলিসিতে তিনি আলোচনা করতেন না। তিনি বাইরে প্রত্যেকটা সেক্টরে স্পেশালিস্ট থাকতো, তাদের সাথে আলাদা মিটিং করে তিনি সিদ্ধান্ত নিতেন। না, এখনো তো সরকারের এক্সপার্টরা তো আছে। আনছি তো, ঢাকা ইউনিভার্সিটির কিছু প্রফেসর, বাইরের কিছু প্রফেসর, এগুলা যাদের সাথে মানে মাটির সম্পর্ক নাই বলা যায়, পলিটিক্সের সম্পর্ক। তরুণ এবং প্রবীণ 2 প্রজন্মই তো আছেন। প্রবীণ মানে কি? প্রবীণ অবসলেট প্রবীণ,
দু একটা আছে অবসলেট, এগুলো কাজে আসে না। প্রবীণ যে গরু আমাদের গ্রাম দেশে না, গরু বেশি বুড়ো হয়ে গেলে জবাই করে, ওগুলো জবাই করার সময় হয়েছে, ওগুলো কাজে আসে না। দরকার মিড বয়সী রাইজিং বুদ্ধিজীবী দরকার, যারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তাদের পক্ষে সম্ভব ও অ্যাকচুয়াল ইয়েটা ধরা। কিন্তু ওনার যে অ্যাসোসিয়েট হয়ে গেছে, অ্যাসোসিয়েট সমস্যা। আপনি বলেন তো দেখি, এখন এটা বললে খারাপ লাগে, অনলাইনের যুগে ভাষানে ধানের শীষ দিয়ে গেছে জিয়াউর রহমানকে, এই কথাটা কে ওনার মুখে তুলে দিল? তার চাকরি গেল না কেন? ওনার পার্সোনাল স্টাফের তো কারো চাকরি যায় নাই, গেল না কেন? এটা তো গুগলে সার্চ দেন, এখনই পাবেন, ডেট তারিখ সহ পাইবেন। হ্যাঁ, এটা মুখ দিয়ে বলালো কেন? এটা ট্রল হয় কেন? প্রধানমন্ত্রী পারসেপশন একটা ব্যাপার আছে, বা পলিটিক্সে পারসেপশন একটা ব্যাপার। এখন যে পারসেপশন আপনি যেটা বলছেন, আমি তো সেটা বলবো না। আমি যত ডিপলি দেখতেছি, সাধারণ পাবলিক তা দেখে না। সাধারণ পাবলিকের পেটে ক্ষুধা। এই যে ঢাকা শহর গ্রামে কিন্তু কৃষিকার্যে শ্রমিক পাওয়া যায় না, সব আসিয়া ব্যাটারি চালিত নৌকা রিক্সা চড়তেছে। আপনি বললেন যে সস্তাভাবে মানুষ, আগে প্রথম বললেন না মানুষের মূল্য কম। মানুষের মূল্য কমছে কিনা? মানুষের মূল্য তো সবচেয়ে কম, সবচেয়ে কম। আপনি রাস্তা পার দেন, আপনাকে কেউ ছাড় দিবে না, আপনি ফাঁক ফুক দিয়ে বেরিয়ে যেতে হবে, আপনাকে কেউ ওইভাবে ফাঁক ফোকর দিয়ে বেঁচে থাকতে হবে এখন। হ্যাঁ, ফাঁক ফোকর দিয়ে। এখন তো ফাঁক ফোকরের মধ্যে দিয়ে আছে। আমরা আমরা একটা রনি ভাইয়ের কাছ থেকে শুনি। রনি ভাই, আজিজ ভাই বললেন মানুষকে বাঁচতে হচ্ছে এখন ফাঁক ফোকর দিয়ে। তা তো অবশ্যই। আপনি মানে বুক চিতিয়ে স্বাধীন একটা পেশায়, যেটাকে কনসিস্টেন্সি বলা হয়, ধারাবাহিকভাবে একটা পেশার মধ্যে স্থির হয়ে থাকবেন, এরকম অবস্থা এখন বাংলাদেশে নেই। আপনি গত করোনাকালীন থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেখেন কত মানুষ শুধু করোনার কারণে বাস্তুচ্যুত হয়েছে। শহরের মানুষ গ্রামে গেছে, গ্রামের মানুষ শহরে গেছে। এরপরে ইউক্রেনের যুদ্ধের কারণে কত ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার পতনের পরে অন্তত অফিসিয়ালি 30 লাখ লোক বেকার হয়েছে, আর হাজার হাজার দোকানপাট বন্ধ হয়ে গেছে। বহু মানুষ যারা গ্রামে ছিল চেয়ারম্যান মেম্বার, তারা ঢাকা শহরে এসে হোটেল ভাড়া করে পালিয়ে আছে। 3 কোটি লোক কর্মহীন। আচ্ছা, তো এই যে চেয়ারম্যান মেম্বার, পৌরসভার মেয়র থেকে শুরু করে এমপি, মন্ত্রী এবং তাদের শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, এমনকি সাংবাদিক, তারা বাস্তুচ্যুত হয়ে গেছে না, এক জায়গা থেকে অন্য জায়গায়। এখন এই লোকগুলো কোথায় আছে? কোনো গলির মধ্যে আছে, কোনো ঘরের মধ্যে আছে, কোনো একটা হোটেলে আছে, বা কোনো একটা বাসায় পালিয়ে আছে। এই তো এখন এইভাবে তো আসলে আপনি একটা বিশাল জনগোষ্ঠীকে, ছোট্ট একটা দেশ, আমাদের দেশে এমনি ধরেন 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে ধরেন 60 ঊর্ধ্ব যারা কাজকর্ম করে না, আবার শিশুদের মধ্যে যারা 30-এর নিচে, তারাও এখন আমাদের দেশে কর্মজীবী না। তো 30 এবং 60, তাহলে আমাদের শ্রমজীবী মানুষের সংখ্যা ধরেন অ্যাভারেজে 30 বছর থেকে 60 বছর পর্যন্ত। তো এরকম শ্রমজীবী মানুষের সংখ্যা নট মোর দ্যান 4 কোটি বা 4.5 কোটির বেশি আমাদের দেশে। 20 কোটির দেশে, হ্যাঁ। তো 4 কোটি 4.5 কোটি, তো সেই 4.5 কোটি মানুষের মধ্যে যদি 3 কোটি লোক বেকার থাকে, আপনি কোথায় যাবেন? আমাদের 1 কোটি লোক দেশের বাইরে থেকে, গার্মেন্টস সেক্টর থেকে অন্যান্য জায়গাতে কত লোক চাকরি করছে। তো এখন এই যে আমাদের যে একটা বিশাল যে জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর কাজ, হ্যাঁ, কর্মহীন জনগোষ্ঠী, এর মধ্যে আবার প্রতি বছর কত লাখ লোক, আমাদের যদি এই গত 3 বছরে 50 লাখ লোক বেকার হয়, তাহলে আরও 50 লাখ লোক তো শ্রমবাজারে যুক্ত হয়েছে, চাকরির উপযুক্ত, বাট তারা চাকরি পাচ্ছে না। রনি ভাই, আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে আমরা দেখেছি যে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত এই দুই শ্রেণী সার্ভাইভ করতে পারলেও মধ্যবিত্তরা কিন্তু ডে বাই ডে নিচের দিকে চলে যাচ্ছে জীবনযাত্রা। মধ্যবিত্ত শ্রেণীর তথ্য কিন্তু উঠে আসছে না। এটাই মানে মধ্যবিত্ত হলে কি আপনার একটা রাষ্ট্র, দেশ কিন্তু টিকিয়ে রাখে মধ্যবিত্তের উপরের দিকে। এখানে হলো গরিব যারা আছে, তারা তাদের প্রয়োজনে সব করতে পারে, সব করতে পারে। এমনকি দেখা গেল, আপনি দেখেন যে একজন লোক ব্যাংক থেকে 13,000 টাকা, ভারতে 13,000 টাকা সে ব্যাংক থেকে পায়নি, এজন্য রাগের সুরে তার বোন, হ্যাঁ, তার বোনের কঙ্কাল কবর থেকে সে তুলে নিয়ে আসছে। আবার ধনী যারা আছে, এদের ধনীদের তো হৃদয় বলে কিছু নেই, তারা তার প্রয়োজনে আপনাকে লাথি মেরে ফেলে দেবে, আবার তার প্রয়োজনে একজনের পায়ের উপর ঝাঁপিয়ে পড়বে, দে ক্যান ডু এভরিথিং। কিন্তু সোশ্যাল যে ভ্যালুটা, এই ভ্যালুটা ধরে রাখে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী। দুর্ভাগ্যজনক হলেও সত্য
যে আমাদের এই মধ্যবিত্ত শ্রেণীটা হারিয়ে যাচ্ছে এবং দে হ্যাভ এ হিউজ ফ্রাস্ট্রেশন। এ কারণ হলো প্রত্যেকটা পরিবারের এবং হাতে, এই নাম্বারটা কিন্তু বেশ বড়। হ্যাঁ বড়, অর্থাৎ প্রত্যেকটা পরিবারে দেখেন ছেলে মেয়েগুলো, যে পরিবারে দুটো বেকার ছেলে, সে চাকরি পাচ্ছে না, তো সে কী করছে, সারাদিন মোবাইল নিয়ে থাকছে, যদি নেশাগ্রস্ত হয়ে থাকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বিয়ের বয়স হয়ে গেলে সে যদি আপনি তাকে বিয়ে করাতে পারে, যদি বিয়ে না করে সে যদি অশালীন জীবনযাপন করে, প্রত্যেকটা পরিবার একটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। তারপরে কোনো মধ্যবিত্ত পরিবারে সে যদি চাকরি হারিয়ে থাকে, কোনো মধ্যবিত্ত পরিবারের মহিলা যিনি ঘরে রান্না বাড়া থেকে সব কাজগুলো করেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই সময়টাতে। ফলে পুরো বাসার দেখবেন যেটা প্যানিক ছড়িয়ে পড়ে। মা যদি রান্না করতে না পারে, বাবা যদি অসুস্থ হয়ে যায়, আয় রোজগার করতে না পারে, ছেলে, বাবা মা দুজন সবই ভালো আছে, কিন্তু বেকার দুটো তাগড়া তাগড়া জোয়ান ছেলে ঘরের মধ্যে সারাদিন গাঁজা ঠাজা নেয়, সিগারেট টিকেট খায়, বাপের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে সে গিয়া হয়তো কারণ বাজার থেকে সে গাঁজা কিনে আনে। তো এরকম আবার দেখা গেল যে কেউ অতিরিক্ত নামাজি হয়ে পড়ছে, অনেকে অতিরিক্ত জঙ্গি বা সারাদিন আল্লাহ খোদা ছাড়া কথাবার্তা বলে না। আমার এক পরিচিত লোক বলতেছিল মধ্যবিত্ত, তার ছেলে অলানে ছাড়েন, বড় লম্বা চুল রাখছে, সারাদিন নামাজ কালাম খুদা সারা কিছু বোঝে না, কি একটা ব্যাপারে তার বাপের সাথে মনে হলো তার বাপ কাফের, বাপরে দিয়ে দিয়েছে মায়ের আচ্ছা মতো পিটুনি দিয়ে দিচ্ছে। এখন সেই ভদ্রলোক কাঁদতেছিল যে নিজের সন্তান তার সঙ্গে আমি কথা বলতে পারছি না, তাকে আমি জমের মতো ভয় মানে পাচ্ছি। মধ্যবিত্তের দশাটা এমন হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। এবং এটা শহরে, এক্ষেত্রে সরকার বলেছিল যে আমাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং শিল্পায়ন, বিশেষ করে ছোট ছোট এন্টারপ্রেনারশিপ বাড়ানোর প্রতিশ্রুতি কিন্তু আমরা নির্বাচনী না ইশতেহারে সরকারের যে 21 দফা বা 31 31 দফা যেটা আছে, তাদের মধ্যে তো অবশ্যই তারা এই কথাগুলো ভালো ভালো লেখা আছে। এখন ধরুন আপনি মন্ত্রী পরিষদের, আপনি বুকে হাত দিয়ে বলেন কোন মন্ত্রীকে দেখে আপনার কাছে মনে হয় এই একজন ভালো মন্ত্রী, অতীতের যে কোনো সময় আসছে এই মন্ত্রণালয়টা সে ভালোভাবে চালাতে পারবে। জাস্ট আই এম নট আস্কিং এনি নেম, আপনি শুধু নিজের কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের স্বাধীনতার পরে বিভিন্ন সময়, যেমন একটা সময় দেওয়া রয়েছে সাইফুর রহমান, তাকে দেখেই মনে হতো একজন মন্ত্রী। ইভেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওই যে লুকিং ফর শত্রুস, কি যেন ওনার লুৎফুজ্জামান বাবর, তাকে দেখে কিন্তু মনে হতো একজন মন্ত্রী, ছিল। হ্যাঁ, তার অ্যাটিটিউড ছিল হিজ এ মিনিস্টার। তারপরে ধরেন আলতাফ হোসেন চৌধুরী দেখে মনে হতো একজন মিনিস্টার, মওদুদ আহমেদ দেখে মনে হতো মিনিস্টার, যে ল মিনিস্টার। আচ্ছা আপনাকে দেখেন তো, মানে মওদুদ আহমেদ বা এম কে আনোয়ার, ও মাই গড, দেখে মনে হতো হিজ এ মিনিস্টার। হ্যাঁ শামসুল ইসলাম, কর্নেল আকবর, হ্যাঁ কর্নেল আকবর, শামসুল ইসলাম তো বোধহয় তথ্যমন্ত্রী ছিলেন। ও মাই গড, মানে আমি তার বাসায় এখনো মনে পড়ে, তরিকুল ইসলাম, হ্যাঁ তরিকুল ইসলাম, আমি শামসুল ইসলাম সাহেবের বাসায় একদিন গেলাম, যে ও মাই গড, সে যে কী খাবার দাবার, কী আয়োজন, আমি একটা জুনিয়র একজন সাংবাদিক তখন, কী সম্মান যে তিনি আমাকে করলেন, আই কুড নেভার ফরগেট এই ভদ্রলোককে। তার ছেলে সাইফুল ইসলাম আমার বন্ধু মানুষ, তার সাইফুলের ওয়াইফ মানে সাবরিনা ইসলাম, কনকর্ড গ্রুপ ওরা আছে, কিন্তু তার বাবার ওই ব্যবহারটা, তার মা সে ওই সময় বব কাটিং চুল করতেন, আপনার এখনো চোখে ভাসে, হ্যাঁ আমার এখনো চোখে ভাসে। তো দিস ইজ মিনিস্টার, ওই যে রাজকীয় বাড়িতে তারা বসে থাকতেন এভাবে। ধরেন একজন তোফায়েল আহমেদ যে চেয়ারে বসে আছেন, মনে হতো যে হিজ এ মিনিস্টার। তা আপনি এখন দেখেন তো, মানে আপনি কাউকে এভাবে জোর করে, মানে যদি ঢোল দিয়ে সারাদিন না বাজান যে যাই আমি মিনিস্টার, আর আশেপাশে যদি চারিদিকে শুধু লোকজন নাচতে থাকে যে মন্ত্রী আসছে মন্ত্রী আসছে, এরকম মনে হয় তিড়িং বিড়িং সব কেমন এরকম কাউকে কি দেখা যাচ্ছে না এখন? আমার কাছে। আমি ওরকম ভাবে, নতুনকে তো ছেড়ে দিতে হবে, আমি নতুনকে ছেড়ে দিলাম। নতুন তো অনেক কিছু আছে, যেমন নতুন প্রকৃতিতে নতুন ফুল আসে, আমরা অবাক বিস্ময় দেখি। এই যে গত বছর যে আমগুলো বুড়ো হয়ে পড়ে গেছে আমরা খেয়ে ফেলছি, এই বছর সেই গাছে কিন্তু নতুন আম ধরেছে, ছোট ছোট আম, কিন্তু আমরা কিন্তু আশায় আছি। এখন এরকমভাবে নতুন যে আসছে 60 দিনে আশার সঞ্চার করবে, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না। তো এইটা যদি মানুষের মনে, মানে আমি শুধুমাত্র প্রশ্নগুলো রাখছি, আবার কেউ ভুল বুঝবেন না, আপনার দর্শকদেরকে বলছি যে আই এম নট ইন্ডিকেটেড এনিথিং, আমরা জাস্ট সতর্ক করছি, না সতর্ক করছি না, আমি শুধু বলছি এই কথাটা, পার্সোনাল স্পেকুলেশন না, পার্সোনালও না, অ্যাজ এ বিশ্লেষক হিসেবে যে কথাটা বলছি, যে মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছে, যে সে আর একটা বাঘ তো ওই বাঘের মতোই দেখতে চাইবে। একটা বিড়ালকে এনে তো আপনি রয়্যাল বেঙ্গল টাইগার বানাতে পারবেন না। এখন এই বিএনপির তো এবার প্রথম না, এর আগে বিএনপির ক্ষমতায় এসছে, বিএনপির প্রধানমন্ত্রী ছিল, বিএনপির প্রেসিডেন্ট ছিল, বিএনপির 70 থেকে 75 জন মন্ত্রী ছিলেন এক একটা ক্যাবিনেটে। এখন তাদেরকে দেখতে কেমন ছিলেন, তারা কথা বলতেন কেমন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, কাজ কেমন করতেন, সফলতা কেমন ছিল, তো ওইগুলোর সাথে তো বিএনপির লোকগুলি মেলাবে। তো মেলানোর ক্ষেত্রে যদি তারা দেখে ফ্রম দ্য ডে ওয়ান যে আরে বাবা
এই দুই বিড়ালের মতো মানে বাঘ বানাইলাম কিন্তু বিড়ালের মতো মিউ মিউ করে, এই বললাম যে কোকিল হিসেবে তারা দিলাম সেদিকে কাকা করে। হ্যাঁ, আমি তাকে ধরে নিয়ে আসলাম, সে বিরাট অবস্থা, যেহেতু দেখি অন্যরকম শব্দ করে, তো ওইরকম না, মানে আমি যাকে ট্রিট করছি, ফলে কি হচ্ছে ফ্রম ডে ওয়ান সে করবে কি আশাহত হয়ে যাবে, সে মানবে না, সে উল্টে উল্টে কথাবার্তা বলবে। আমাদের দেশের মানে ওই যে দেখেন না যে একসময় আমাদের সেই বিখ্যাত আজিজ ভাই একজনের সাথে টকশো করতে গিয়া কারো যেন আঙ্গুল দেখে এরকম করছিল না, যে এরকম একটা অবস্থা, রাগ রাখতে পারে না সে। তো এরকম আপনি গিয়ে যদি বলবেন যে অমুক সাহেব আসছে, এটা সেটা জায়গার কথা, সে বলবো যে হাত দেন দেখা দেবো যে ওইটা করে দেবো, আচ্ছা মতো রাগ হয়ে যাবে। কিন্তু যখন আপনি এরকম সম্ভ্রম তৈরি করবেন, ডে ওয়ান একটা বোয়াল মাছ, ও জন্ম নেয় বোয়াল মাছ হিসেবে, কিন্তু কোনোদিন ট্যাংরা পুঁটি জীবনে কোনোদিন বোয়াল হতে পারছে বলেন? একটা সূর্য সকালবেলা সূর্য হয়ে ওঠে, আপনি কি কোনোদিন দেখছেন যে একটা তারা সকালবেলা তারা হয়েছে, দুপুরের সময় সেটা সূর্য হয়ে গেছে? কোনোদিন হয় না, ওর জন্মই হয় সূর্য হিসেবে। তো যার জন্য একটা সরকার যখন আসে, দ্য গভর্নমেন্ট ইজ কামিং, সে আসছে, সরকার আসছে, মুহূর্তের মধ্যে প্রকৃতিতে যেভাবে বসন্ত আসে, ওইরকম একটা সরকার আসার সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাগরণ হয়ে যাবে, একটা ওয়েব তৈরি হয়। হ্যাঁ ওয়েভ হয়ে যাবেন। সেই ওয়েবের জায়গাতে যদি মানুষ তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ট্রল করে, তারপর সম্মান রাখে না, আজে বাজে কথা বলে, কোনো বিরোধিতা করার দরকার নাই। তো আপনি কথা নাম, আপনি একজন ভদ্রলোক মানুষ, কোট টাইপের সুন্দর হয়ে গেছেন, অফিসে নামতেছেন, পিছন থেকে একজন এসে কানটা মলে দিল, আপনি তিন দিকে তাকে করবেনটাকে বলেন তো? ইউ হ্যাভ নাথিং টু ডু। রনি ভাই, আপনার কাছ থেকে শুনবো। আজিজ ভাই, রনি ভাই তো বললেন যে বাঘ বাঘের মতো হওয়ার কথা, বা বিড়াল কখনো বাঘ হয় না, বা ট্যাংরা পুটিও কখনো বোয়াল হবে না, বোয়াল বাচ্চা অবস্থায় বোয়ালের বাচ্চাই থাকে। তিনি প্রকারান্তে এই সরকারের ডে ওয়ান থেকেই যে ওয়েব বা যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় মানুষের কিছুটা প্রত্যাশা পূরণ হয়নি। এই প্রশ্নের জবাব আপনার কাছ থেকে শুনবো, বা আপনার মূল্যায়নটা শুনবো। আমরা ছোট্ট আরেকটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনা। বিরতির আগে আজিজ ভাই আপনাকে প্রশ্ন রেখে গিয়েছিলাম রনি ভাইয়ের কথার সূত্র ধরে, যে বোয়ালের বাচ্চা বোয়ালই হয়, ছোট হোক বড় হোক, আর ট্যাংরাপুটি কখনোই বোয়াল হয় না। প্রথম যখন শেখ হাসিনা ক্যাবিনেট ফর্ম করে, তখন কিন্তু আমরাই আলোচনা করেছি টকশোতে, কচি কাঁচার আসর বসাইছে। আমার কথা হলো নতুনদের জায়গা দিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু নতুনরাই যদি সংখ্যাধিক্য হয়ে যায়, তাদের এক্সপিরিয়েন্স, এখন যে দেশের ক্রাইসিস, আমি যেটা আগে বললাম, এই ক্রাইসিস ফেস করার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্স মিনিস্ট্রি চালানোর ক্যাবিনেটে তো অনেক কয়েকজনই অভিজ্ঞ মন্ত্রী রয়েছে, অভিজ্ঞ আছে। আপনি উপদেষ্টা, যারা পলিটিশিয়ান উপদেষ্টা বানাইছেন, ওরা তো জান আছে, এখনো জান আছে, এদেরকে বসায় রাখতেন আপাতত। ঠিক আছে, তুমি 6 মাসের জন্য থাকো, দেশের ক্রাইসিস, তুমি 6 মাসের জন্য চালাও, পরে রিপ্লেস করব, তরুণদের জায়গা দিবেন। বিএনপিতে তো লোকের অভাব নাই। বিএনপি আওয়ামী লীগ তো বড় দল। আচ্ছা, আপনি বলেন, প্রচুর। আপনার দক্ষিণের প্রশাসক হলো সালাম সাহেব, আপনার ইসাক সরকার থেকে বহিষ্কার করলেন কেন? মেয়রে পুরান ঢাকার লোক ছাড়া ভোট দেয়? এখন তাকে যদি এখন জামাত নিয়ে খাড়া করে দেয়, সে তো এনসিপিতে চলে গেছে, চলে গেছে, খারাপ সমর্থন দিয়ে দেবে। এটার তো রিস্কি গেম খেলছেন, এগুলো হিসাব করতে হয়। আপনি দেখেন না, এনসিপি সেই চিটাগাংয়ের সেই মঞ্জু সাহেবের কাছে চলে গেছে। এগুলো তো ওরা চাচ্ছে। ওরা এখন একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের লোকগুলো কিন্তু জামাত এবং এনসিপির মাধ্যমে তাদেরকে তারা একই আমব্রেলায় নিয়ে আসছে। রাজনীতি তো শেষ বলে কথা নেই, কিন্তু আমরা আলোচনা করছিলাম যে সরকার বর্তমান বাস্তবতা, রনি ভাইয়ের যে যেখানে শেষ করলেন, যে এই ক্যাবিনেটকে তার কাছে ট্যাংরাপুটি মনে হচ্ছে। না, ট্যাংরাপুটি মানে কি? আমি বলতেছি নতুনকে ট্যাংরাপুটি হতে পারে, ট্যাংরাপুটি মাছ, ওদের কাটা খাড়া করলে কিন্তু কামড় দিয়ে খাওয়া মুশকিল, বুঝছেন? তো আমার কথা হচ্ছে, ট্যাংরাপুটি তো থাকে, ঠিক আছে, তারাও থাকবে, ওরা তো চিপাচাপিত থাকে, সমস্যা নেই। কিন্তু আমার কথা হলো যে দক্ষ, এখন মওদুদ আহমদকে ফেরত আনতে পারবেন না। এখন ধরেন যাদের নাম বললেন, আপনার সাইফুর রহমানকে ফেরত আনতে পারবেন না। তা আপনার সাইফুর রহমানের পরিবর্তে তার কাছাকাছি একটা লোক চিন্তা করেন। এখন যারা রয়েছেন ক্যাবিনেটে,
তাদের কি তাদেরও তো মানে অভিজ্ঞতা হচ্ছে কিছুটা বাস্তবতার মধ্যে অভিজ্ঞতা মুখোমুখি হচ্ছে, হয়ে। কিন্তু আমি যেটা বারবার বলতেছি, দেশের যে সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্যা তৈরি করে দিয়ে গেছে এবং যুদ্ধের কারণে যে সমস্যা তৈরি হয়ে গেছে, আর আমাদের প্রধানমন্ত্রী তিনি হচ্ছে বিলেতি কালচারের মানুষ, তিনি বাংলাদেশের মানুষ কিন্তু বিলেতি কালচারের, কিন্তু এই সবগুলো জিনিসের সমন্বয় বিদেশি কালচার, বিলেতি কালচার তো খারাপ কোনো কালচার না, তিনি তো কালচার না, কিন্তু honest, আমরা simple বাংলাদেশিরা বিলেতি কালচার তো তার মানে একটা ওনার কিছু অ্যাসোসিয়েটদের মানসিকতা উন্নত হয়নি। আমি বলবো আরো সময় লাগবে, সময় লাগবে। একটা ছোট্ট উদাহরণ দিছি, আরো উদাহরণ আছে, আমি বলবো না। আমি শুধু এটাই কিন্তু বলবো। রনি ভাই তো বললেন যে তারা কখনো সূর্য হবে না, আবার সূর্য কখনো তারা হয় না। না, তা ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি বলেন আপনার ওজনের চেয়ে নিশ্চয়ই বড় হয়ে গেছে, এরকম আছে না? যে আগে প্রথমে বিসমিল্লাহ কইছে সমঝোতায় টাকা নিলে চাঁদা না, জোর করে নিলে চাঁদা, এই কথা বলা যায়? এই কথা বলে পারসেপশনটা কি তৈরি হলো? এখন তো আমার বক্তব্য হলো এই দেশে প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি অনেক দেশে, তো প্রায় 10টা দেশে আইন আছে মৃত্যুদণ্ড, আপনি আইন করেন না কেন? আইন করেন। বেগম খালেদা জিয়া, আপনার মনে থাকার কথা, রনিবার মনে থাকার কথা, যে অ্যাসিড থ্রয়িং মহামারী আকার ধারণ করেছিল, মৃত্যুদণ্ড তিনি মৃত্যুদণ্ড, অঙ্গহানি হলে মৃত্যুদণ্ড, আর মারলে যাবজ্জীবন, যাবজ্জীবন কারাদণ্ড, আইন প্রয়োগ করছে, এখন নাই, অ্যাসিড নাই। নিক্ষেপ তা হচ্ছে। আপনি দুর্নীতি তাড়াইতে চান, মৃত্যুদণ্ড কিন্তু লাগবে। রন্ধে রন্ধে দুর্নীতি, রন্ধে রন্ধে যারা টাকা আছে টাকা দিয়ে তার দুর্নীতি, খুন টুনের সব মামলা কবর দিতে চায়। আপনি ইয়ে করেন, কিন্তু সরকার তো বলছে যে জামিন পাওয়া তো নাগরিক অধিকার, সেক্ষেত্রে কেউ যদি জামিন পায়, ন্যায় বিচার মানে জেলখানায় আটকে রাখা বিচার না, না, জেলখানায় বিচার আটকে প্রক্রিয়া রাখবে শেষ কেন? করার আগ পর্যন্ত ধরেন, আমি তো বারবার বলি 350-র মতো সাংবাদিক সারা দেশে গ্রেপ্তার আছে, তাদের ভিতরে 50 জনের বিরুদ্ধে খুনের মামলাও আছে। কোনো সাংবাদিক খুন করছে? এক। দুই হলো, আপনি যদি কেউ ফৌজদারি অপরাধ করে, আমরা জানি এর ভিতরে দুর্নীতিবাদও আছে, ফৌজদারি অপরাধ করে তার হিয়ারিং দেন, তার জেল দেন, তার যে শাস্তি হয় শাস্তি পাঠায় দিয়ে দেন, কিন্তু কারো কেস হিয়ারিংয়ে উঠবে না, এটা কেমন কথা? দুজন সাংবাদিক বেরোইছে, একটা হলো পান্না আর একটা হলো আনিস, আর কেউ বাড়ায় নাই, এটা সারা গ্লোবালি কারণে। এই দুটো কারণে। তো আমার কথা হচ্ছে যে সাংবাদিক, আপনি বলেন তো দেখি, মানে এর কারণ কি সরকার কিছুটা বিব্রত হচ্ছে, অবশ্যই সমালোচিত হচ্ছে। হচ্ছে? সরকার এখন সরকারে আছে, আদালত তো ঠিক মতো কাজ করছে বলে মনে হচ্ছে, কেন কেস হিয়ারিং? কারণ গভর্নমেন্টের মানে ইনস্টিটিউশনগুলো ফাংশন করছে না, বিচার বিভাগ তো ফাংশন প্রপারলি করছে না। আমার কথা হলো যে ধরেন, নির্বাহী বিভাগ করছে না। না, না, সব জায়গায় এখন আউটলাইনে, যে আমরা একটু রনি ভাইয়ের কাছ থেকে সব জায়গায় আউটলাইনে আছে। এটা রনি ভাই, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ ফাংশন কি তাহলে করছে না? আমি একটাকে ছোট্ট একটা ঘটনা বলি। ধরেন একজন খুব বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তার কথাটা আমি শুধু বললাম, তার একটা বড় ব্যবসায়ী কোম্পানিতে 3000 লোক চাকরি করত, 3000 লোক চাকরি করত। এই 3000 লোক চাকরি করতো কাস্টমসের বন্ডের অফিসে, একটা অডিট ডিউ টাইমে সে জমা দেবে। কমিশনার যাওয়ার আগে টাকা পায় নাই, আস্তে ফাইলটা রেখে দিয়ে একটা জরিমানা করে সে চলে গেছে, এবং করে ফাইলটা সে গোপন রেখে গেছে, ওই ব্যবসায়ী জানে না। যখন ডিউ টাইম চলে গেল, চলে যাওয়ার পরে সে আপিল করলো, গেল বলে আমি তোকে এখন কাস্টম করতে পারবো না, আপিলে গেল। আপিলাররা বলতেছে এটা আমরা কিছু করতে পারবো না, হাইকোর্টে গিয়ে যেহেতু এটার টাইম বার আছে, হাইকোর্টে আজকে 2টা বছর যাবৎ এই বেঞ্চ থেকে ওই বেঞ্চে ঘুরতেছে, শুধুমাত্র একটা শুনানির ডেট সে করতে পারতেছে না লাস্ট 2 ইয়ার্স। যা শুধু বলে দেবে যে এটা তামাদি আইন অনুযায়ী এটা শুনানি করা হয়, এই কথাটা বলা যায়। ফলে 3000 লোক চাকরি করে একটা কোম্পানি আজকে 2 বছর যাবৎ বন্ধ হয়ে গেছে, লোকটা পথে বসে গেছে। এর মধ্যে সেই লোক, একটা সেই ভদ্রলোক মারা গেছে, তার ছেলে 30 বছর একটা ছেলে, সেই ছেলে নিয়ে সেই ফাইল নিয়ে এখন ফাইল নিয়ে দৌড়াচ্ছে, খালি চেষ্টা করবে। একটা কোর্ট করে 6 মাস পরে সেই কোর্ট বন্ধ হয়ে যায়, সিরিয়ালে দেখা যাচ্ছে 3 বছর লাগে, যে দেখেন হাইকোর্টের এই অবস্থা হয়ে গেছে। কীভাবে, হাউ ইট ইজ ফাংশনিং। যার জন্য এগুলো নিয়ে আপনি কথা বলবেন, কারোর কাছে জিজ্ঞাসা করবেন, কারোর কাছে যাবেন, কাস্টমসের আছে, দেখা গেল যে আমি নিজেও সেই কমিশনার সাহেবকে টেলিফোন করেছি সেই বিষয় নিয়ে, স্যার কোনো অসুবিধা নেই, আমি ইয়ে দিয়েছি, কিন্তু তার তো কিছু করার নেই নিয়মের মধ্যে। তো এইভাবে ধরেন টোটাল জিনিসটা ডিসফাংশন হয়ে গেছে, একটার সাথে একটা রিলেটেড।
আপনি একটা ধরেন কাস্টমস আপনাদের এই বছর যদি আপনার 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়, আচ্ছা, তা 8 লক্ষ কোটি টাকার যদি বাজেট হয় তাহলে আপনাকে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে অ্যাটলিস্ট 5 থেকে 6 লক্ষ কোটি টাকা ইনকাম করতে হবে। আহরণ করতেই আচ্ছা, হবে তাহলে বাকি 2 লক্ষ কোটি টাকা আপনার বাজেট ঘাটতি থাকবে, আপনি বিদেশ থেকে লোন করবেন, দাতাদের কাছ থেকে। দাতাদের কাছ থেকে আন। আচ্ছা, গত বছর মানে এই রানিং ইয়ারে কাস্টমস এই থেকে যে রেভিনিউ খাতে 4 লাখ কোটি টাকা টার্গেট। তো সেই 4 লাখ কোটি টাকার টার্গেটে 1 লাখ কোটি টাকা বা 1.25 লাখ কোটি টাকা আয় করা যাবে না। এই মানে আরও 4 মাস বাকি আছে, এর মধ্যে 90,000 কোটি টাকা তাদের ডিপ্রিসিয়েট আছে। তাহলে ধরুন 4 লাখ কোটি, 1.5 লাখ কোটি টাকা। তাহলে আপনি ধরেন 3 লাখ কোটি টাকা এই বছর হাইয়েস্ট আয় হবে, তাহলে ডিপ্রিসিয়েট রইল কত? এই ব্যবসা যেভাবে আছে, যদি এই বছর 3 লাখ কোটি টাকা আয় হয় 4 লাখ কোটি টাকার এগেনস্টে, আর আগামী বছর যদি আপনি 5 লাখ কোটি টাকা টার্গেট দিয়ে দেন, তখন আয় হবে 2.5 লাখ কোটি টাকা, কমবে। আরও কমবে। এর কারণ হলো দেখেন ইনকাম ট্যাক্স, এই প্রথম আমি ধরেন আয়কর দেই 91 থেকে, এই প্রথম আমি দেখলাম যে আয়কর বিভাগ এখন লিমিট বার উঠে দিচ্ছে যে সারা বছর যে কোনো সময় এসে আপনি আয়কর দিতে রিটার্ন দেওয়া পারবেন। যাবে। এত খারাপ অবস্থা, যারা উকিল আছে প্রত্যেকটা জোন কোন জায়গায় আয় হচ্ছে না। কাস্টমসে আপনি দেখেন একমাত্র চট্টগ্রাম বন্দর গিয়ে দেখেন, সেখানে আপনাকে তাকে ইম্পোর্ট করতে হবে। সেই আমাদের ডিউটিটা আসে ইম্পোর্ট থেকে, সেই ইম্পোর্টের ডিউটি আসে আপনি ধরেন অন অ্যাভারেজে আমরা 35% ইম্পোর্ট ভ্যালুর উপরে ট্যাক্স নেই। সেটার উপরে আপনি আবার করেন কি, যখন আমি ভোক্তা পর্যায়ে যাই আবার আপনি 15% করে ভ্যাট নিচ্ছেন। তাহলে ইনকাম এই টোটাল যে আমদানি হচ্ছে সেই আমদানির ওখানে যদি আমি 35% ধরি, এখানে 15%, অ্যাটলিস্ট 50% আপনি পাচ্ছেন। তা আপনি বাংলাদেশ ব্যাংকে দেখেন যে গত 2 বছরে আমদানি কত হয়েছে। তা আমদানি যদি না হয় তাহলে আপনার কাস্টম হাউস কী করে আপনাকে টাকা দেবে বলেন? আমাদের তো আমদানি কমবার অন্যতম কারণ হচ্ছে ডলার ক্রাইসিস। ওই তো না, ডলার ক্রাইসিস, আপনার ডলার ক্রাইসিস কখনই হতো না যদি আপনার ব্যবসাটা স্বাভাবিক থাকতো। আচ্ছা, গেল। এরপরে আপনি এই আমদানির সাথে সাথে আবার যেটা হচ্ছে সেটা হলো কর্মসংস্থান। আপনার যদি গত 2 বছরে, 2 বছর না, গত 1 বছরে এই যে এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করে বিকেএমইর যে হাতেম সাহেব আছেন, উনি বলছেন, রিপোর্ট দিচ্ছে যে এই 400 গার্মেন্টস তালিকা সহ এই গত 1 বছরে বন্ধ হয়ে গেছে। 400 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। একটা গার্মেন্টসে যদি গড়ে 2000 করে লোক থাকে, 1000 করে লোক থাকে, কত হাজার লোক চাকরি হারাচ্ছে? 8 লাখ লোক। তাহলে এই যে চাকরি হারাচ্ছে জাস্ট এই 1 বছরে। এখন এটা দেখে এনবিআর চেয়ারম্যান সে মানে দেখতেছি করতেছে, কিন্তু এটার যে বেদনাটা কি, এই বেদনাটা বুঝতে পারবে ব্যাংকটা, বিকজ বেশিরভাগ ব্যাংক তো এখানে লোন দিয়েছে সব মিলিয়ে। তো এখন এরকম একটা রাধা চক্রের মধ্যে যখন একটা দেশ পড়ে, আমাদের দেশ তো পড়ে না, এখন এই দেশ পড়ছে সিয়েরা লিওনে, এই প্রবলেম পড়ছে বুরকিনা ফাসো, এই সেম প্রবলেমে পড়ছিল 82 সনে উগান্ডা, তো সেখানে মুসুভিনি, এখানে বুরকিনা ফাসোতে ইব্রাহিম তারোরে, আপনার এই যে প্রায় 20-30 বছর গৃহযুদ্ধ হয়েছে রুয়ান্ডাতে, তো সেই রুয়ান্ডাতে যিনি এখন প্রেসিডেন্ট আছে পল কাগামে, এখন তার শহরটাকে তিনি করে ফেলছেন আফ্রিকার সিঙ্গাপুর। আমাদের লোকদের সেখানে পাঠান, যে এইরকম একটা যুদ্ধবিধ্বস্ত দেশে বাংলাদেশে এখন যে সমস্যা, এরকম 3টি দেশে এরকম সমস্যা হয়েছে অল্প দিনের মধ্যে। যারা সম্ভাবনায় রূপ কিভাবে তারা এটা কাজ করছে? জি, রনিক ভাই, আপনার কাছ থেকে শুনবো আবারও ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। রনিক ভাই, এত সংকট বা এত অনিশ্চয়তার মধ্যেও তো আমাদেরকে সামনে এগোতে হবে, অবশ্যই। সেই জায়গাটা কিভাবে? মানে হলো কি জানেন আপনি, মানে কি বলবো, আপনি নদী পাড়ি দিচ্ছেন, আপনার যত দোয়া জানেন, দরুদ জানেন, লাভ হবে না। আপনাকে নৌকার একজনকে দাঁড় টানতে হবে আর পিছন থেকে একজন হাল ধরতে হবে। এই দুটো ছাড়া তো আপনি নদীর উপারে যেতে পারবেন না। ফলে এখন এই যে ক্রাইসিসগুলো হয়েছে, ইউ নিড সামবডি যে এই ক্রাইসিসগুলো জানেন, বোঝেন এবং কী করে এই ক্রাইসিসগুলো সমাধান করা যায় সেই বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। আদারওয়াইজ আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। এখন আপনি দেখুন গ্লোবালি, খলিলুর রহমান সাহেব ভদ্রলোক মানুষ, কিন্তু যেহেতু তার পলিটিক্যাল কানেক্টিভিটি নেই, না থাকার কারণে কি হচ্ছে, ভারতের সাথে, পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে এবং আমেরিকার সাথে এই মুহূর্তের যে আমাদের যে পলিটিক্যাল কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি ওনার পক্ষে সম্ভব না। ফলে যতদিন পর্যন্ত, এখন ইভেন শামা ওবায়দের কথা আমি বলি, শি ইজ টু ইয়াং,
তার দৌড় ছিল সর্বোচ্চ এখান থেকে গিয়ে একজন রাষ্ট্রদূতের বাসায় যাইতেন, ইংরেজিতে কথা বলতেন, আমেরিকাতে পড়াশোনা করেছেন, এই পর্যন্তই। আপনি এখন এটা দিয়ে এই মানে যাকে বলা হয় যেখানে ক্রুশিয়াল টাইমকে ফেস করা আপনি যেখানে মোর্শেদ খানের মতো মানুষ ছিলেন, যেখানে আপনার যাকে বলে এখানে অন্যান্য যারা ছিলেন অতীতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আব্দুল সামাদ আজাদের মতো মানুষ ছিলেন, কায়সার সাহেবের মতো মানুষ ছিলেন, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের মতো মানুষজন ছিলেন। তো এটা মানে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে বড়, সবচেয়ে বড় মন্ত্রণালয়। গ্লোবাল মিনিস্ট্রি, হ্যাঁ গ্লোবাল মিনিস্ট্রি। এখন সেখানে আপনি খলিলুর রহমান সাহেবকে দিচ্ছেন, যিনি কখনো মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নাই, কখনো এমপি হন নাই, কখনো জনগণের সাথে কমপ্লিট নাই, এবং সর্বশেষ বিএনপির সাথে তার কোনো সম্পর্কই নাই। ফলে যা হবার তাই হচ্ছে। আমরা একটু আসবে আপনার কাছ থেকে শুনতে চাই। দেখেন, উত্তরাতে তো হবেই, উতরাইতে হবে, কিন্তু উতরানোর যে সমস্যাগুলি, এই সমস্যা কিন্তু তারেক রহমান একার পক্ষে সম্ভব না। একটা তার মানে কি উইংয়ে কিছু টিমটা তৈরি করতে হবে, উইংয়ে কিছু সব দূর যোগ করতে হবে। এখানে হচ্ছে অর্থ দরকার। এখন যে সমস্যা, অর্থ যোগান দিতে হবে। এখন দেশের অর্থনীতি যদি এই ভঙ্গুর অবস্থায় থাকে, অর্থাৎ ইউনূস সরকার যে পর্যায়ে রেখে গেছে 24 লাখ কোটি টাকা ঋণ, এই ঋণে আপনি তো IMF এর কাছে যান, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যান, ADB-র কাছে যান, এই লোন দেখলে যে আপনি লোন আনবেন, লোন পরিশোধ করতে হবে না, ওই লোন সহজ পরিশোধ করবেন। এখন যুদ্ধের কারণে যে প্রবাসী আয়টা ছিল, সেই আয়টাও তো কমে আসছে। এই জন্য বলছি, এখন যে কথা বলতেছে যে এখন যে ইনকাম জেনারেটিং ফোর্সেস, অর্থাৎ চাকরি তৈরি করতে হবে, অমুক তৈরি করতে হবে, কিন্তু আমি কিন্তু এটা লিখেছি, এখন এই সনাতন নিয়মে লেখাপড়ার কোনো মূল্য নেই। এখন চতুর্থ শিল্প বিপ্লব, বিজ্ঞানের পিছনের লোক দরকার। কারণ আপনাকে অপারেশন করবে রোবট, রোবটের পিছনে আপনাকে ইঞ্চি সুতা মেপে আপনাকে রোবটকে বলে দিতে হবে, রোবট আপনাকে নিখুঁত অপারেশন করবে। আপনি এখন এই যে আমাদের 1.5 কোটি লোক থাকে, আগামী 8 বছর পরে তো কেউ নিবে না, বিদেশে কেউ নিবে না। সুতরাং আমরা তো ওইভাবে শিক্ষিত করার চিন্তা করছি না। এবং অভ্যন্তরীণ শিল্পায়নেও মনোযোগ দিতে হবে। না, সেটা হলো আপনার আধুনিক, আমাদের যেমন পুরান ঢাকায় আছে না, এটা তো চীন ফেলা যেত, কোনো পৃষ্ঠপোষকতা নাই তো। ওখানে যা বানাতে বলতে হয় তাই বলে বানায় দেয় কেরানীগঞ্জে। তা আপনি ওটা জিঞ্জিরা, এটাকে আপনি আধুনিক করেন মানে এই জায়গায় শিল্পায়নে ছোট ছোট কুটির শিল্পের মতো শিল্পায়ন করে বিদেশে দেন, এগুলোর তো ডিমান্ড আছে। এগুলো করে অর্থনীতির ভিত্তির কায়দাটা ক্ষুদ্র শিল্প তৈরি করেন। এই কারণে বলছি যে আপনার এখন কোনটা আগে দরকার, অর্থাৎ এটা বাছাই করতে হবে। আর পলিটিক্সটা ঠিক করতে হবে। বিএনপিকে সাচ্চা জাতীয়তাবাদী দল করতে হবে, সব গুপ্তকে স্ক্রিন আউট করতে হবে। ধন্যবাদ এম এ আজিজ ভাই, ধন্যবাদ গোলাম মোল্লা রনি ভাই, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।